পাঠ করছি উপন্যাস দুই বোন এর তৃতীয় পর্ব। শুনতে থাকুন উপন্যাস দুই বোন এর তৃতীয় পর্ব। নীরদ চলে গেলে উর্মি নিজের প্রতি আরো কঠিন অত্যাচার করলে শুরু। কলেজে যায় আর বাকি সময় নিজেকে যেন একেবারে জেনেনার মধ্যে বদ্ধ করে রাখে। সারাদিন পরে বাড়ি ফিরে সে যতই তার শ্রান্ত মন ছুটি পেতে চায়, ততই সে নিষ্ঠুরভাবে তাকে অধ্যয়নের শিকল জড়িয়ে আটকে রাখে। পড়া এগোয় না। একই পাতার উপর বারবার করে মন বৃথা ঘুরে বেড়ায়, তবুও হার মানতে চায় না। নীরদ উপস্থিত নেই বলেই তার দূরবর্তী ইচ্ছাশক্তি ওর প্রতি অধিক করে কাজ করতে লাগলো। নিজের উপর সবচেয়ে ধিক্কার হয় যখন কাজ করতে করতে আগেকার দিনের কথা কেবলই ফিরে ফিরে মনে আসে। যুবক দলের মধ্যে ওর ভক্ত ছিল অনেক। সেদিন তাদের কাউকে বা উপেক্ষা করেছে, কারো প্রতি ওর মনের টানও হয়েছিল। ভালোবাসা পরিণত হয়নি, কিন্তু ভালোবাসার ইচ্ছেটাই তখন মৃদুমন্দ বসন্তের হাওয়ার মতো মনের মধ্যে ঘুরে বেড়াতো। তাই আপন মনে গান গাইতো গুনগুন করে। পছন্দসই কবিতা কপি করে রাখত খাতায়। মন অত্যন্ত উতলা হলে বাজাতো সেতার। আজকাল এক এক দিন সন্ধেবেলায় বইয়ের পাতায় যখন চোখ আছে, তখন হঠাৎ চমকে উঠে জানতে পারে যে তার মনে ঘুরছে এমন কোনো দিনের, এমন কোনো মানুষের ছবি, যে দিনকে, যে মানুষকে পূর্বে সে কখনোই বিশেষভাবে আমল দেয়নি। এমনকি সে মানুষের অবিশ্রাম আগ্রহে সেদিন তাকে বিরক্ত করেছিল। আজ বুঝি তার সেই আগ্রহটাই নিজের ভিতরকার অতৃপ্তির বেদনাকে স্পর্শ করে যাচ্ছে। প্রজাপতির ক্ষণিক হালকা ডানা ফুলকে যেমন বসন্তের স্পর্শ দিয়ে যায়। এসব চিন্তাকে যত বেগে সে মন থেকে দূর করতে চায়, সেই বেগের প্রতিঘাতী চিন্তাগুলিকে ততই ওর মনে ঘুরিয়ে নিয়ে আসে। নীরদের একখানা ফটোগ্রাফ রেখেছে ডেস্কের উপর। তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। সে মুখে বুদ্ধির দীপ্তি আছে, আগ্রহের চিহ্ন আছে। সে ওকে ডাকে না, তবে ওর প্রাণ সাড়া দেবে কাকে? মনে মনে কেবলই জপ করে, কি প্রতিভা, কি তপস্যা, কি নির্মল চরিত্র, কি আমার অভাবনীয় সৌভাগ্য। একটা বিষয়ে নীরদের জিত হয়েছে, সে কথাটাও বলা দরকার। নীরদের সঙ্গে উর্মির বিবাহের সম্বন্ধ হলে শশাঙ্ক এবং সন্দিগ্ধমনা আরও 10 জন বিদ্রূপ করে হেসেছিল। বলেছিল রাজারামবাবু সাদালোক ঠাউরে বসেছেন, নীরদ আইডিয়ালিস্ট। ওর আইডিয়ালিজম যে গোপনে ডিম পাড়ছে উর্মির টাকার থলির মধ্যে, এ কথাটা কি লম্বা লম্বা সাধুবাক্য দিয়ে ঢাকা যায়? আপনাকে স্যাক্রিফাইস করেছে বই কি, কিন্তু যে দেবতার কাছে তাঁর মন্দিরটা ইম্পেরিয়াল ব্যাংকে। আমরা সোজাসুজি শ্বশুরকে জানিয়ে থাকি টাকার দরকার আছে, আর সে টাকা জলে পড়বে না, তাঁরই মেয়ের সেবায় লাগবে। ইনি মহৎ লোক, বলেন মহৎ উদ্দেশ্যের খাতিরেই বিয়ে করবেন। তারপরে সেই উদ্দেশ্যটাকে দিনে দিনে তর্জমা করবেন শ্বশুরের চেক বইয়ের খাতায়। নীরদ জানত এই রকম কথাবার্তা অপরিহার্য। উর্মিকে বললে, আমার বিয়ে করার একটা শর্ত আছে, তোমার টাকা থেকে 1 পয়সা নেব না। নিজের উপার্জন আমার একমাত্র অবলম্বন। শ্বশুর ওকে ইউরোপ পাঠাবার প্রস্তাব করেছিলেন, ও কিছুতেই রাজি হলো না। সেজন্যে অনেকদিন অপেক্ষা করতেও হলো।
রাজারাম বাবুকে জানিয়েছিলেন হাসপাতাল প্রতিষ্ঠার উপলক্ষে যত টাকা দিতে চান সমস্তই দেবেন আপনার মেয়ের নামে। আমি যখন সেই হাসপাতালের ভার নেব তার থেকে কোনো বৃত্তি নেব না। আমি ডাক্তার, জীবিকার জন্যে আমার ভাবনা নেই। এই একান্ত নিস্পৃহতা দেখে ওর পরে রাজারামের ভক্তি দৃঢ় হলো, আর উর্মি খুব গর্ব অনুভব করলে। এই গর্বের ন্যায্য কারণ ঘটাতেই শর্মিলার মন নীরদের পরে একেবারে বিরূপ হয়ে গেল। বললে, ইস, দেখব দেমাগ কতদিন টেকে। তারপর থেকে নীরদ যখন অভ্যাস মতো অত্যন্ত গভীরভাবে কথা কইত, শর্মিলা আলাপের মাঝখানে হঠাৎ উঠে ঘাড় বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যেত। কিছু দূর পর্যন্ত শোনা যেত তার পায়ের শব্দ। উর্মির খাতিরে কিছু বলতো না, কিন্তু তার না বলার ব্যঞ্জনা যথেষ্ট তেজোত্তপ্ত ছিল। প্রথম প্রথম নীরদ প্রতি মেলে চিঠিপত্রে 4-5 পাতা ধরে বিস্তারিত উপদেশ দিয়ে এসেছে। কিছুদিন পরে চমক লাগিয়ে দিলে টেলিগ্রাম। বড় অঙ্কের টাকার জরুরি দাবি, অধ্যয়নের প্রয়োজনে। যে গর্ব এতদিন উর্মির প্রধান সম্বল ছিল তাতে যথেষ্ট ঘা লাগলো বটে, কিন্তু মনে একটু সান্ত্বনাও পেলে। যত দিন যায় এবং নীরদের অনুপস্থিতি দীর্ঘ হয়ে ওঠে, ততই উর্মির পূর্ব স্বভাবটা কর্তব্যের বেড়ার মধ্যে ফাঁক খুঁজে বেড়ায়। নিজেকে নানা ছলে ফাঁকিও দেয়, অনুতাপও করে। এইরকম আত্মগ্লানির সময় নীরদকে অর্থ সাহায্য ওর পরিতপ্ত মনের সান্ত্বনাজনক। উর্মি টেলিগ্রামটা ম্যানেজারের হাতে দিয়ে সসংকোচে বলে, কাকাবাবু, টাকাটা। ম্যানেজার বাবু বলেন, ধাঁধা লাগছে। আমরা তো জানতুম টাকাটা ও পক্ষে অস্পৃশ্য ছিল। ম্যানেজার নীরদকে পছন্দ করতেন না। উর্মি বলে, কিন্তু বিদেশে। কথাটা শেষ করে না। কাকাবাবু বলেন, এদেশের স্বভাব বিদেশের মাটিতে বদলে যেতে পারে সে জানি, কিন্তু আমরা তার সঙ্গে তাল রাখব কি করে? উর্মি বলে, টাকাটা না পেলে হয়তো বিপদে পড়তে পারেন। আচ্ছা, বেশ, পাঠাচ্ছি মা, তুমি বেশি ভেবো না। বলে রাখছি, এই শুরু হলো, কিন্তু এই শেষ নয়। শেষ যে নয়, অনতিকাল পরেই আরো বড় অঙ্কে তার প্রমাণ হলো। এবার প্রয়োজন স্বাস্থ্যের। ম্যানেজার গম্ভীর মুখে বললেন, শশাঙ্কবাবুর সঙ্গে পরামর্শ করা ভালো। উর্মি শশব্যস্ত হয়ে বললে, আর যাই করো, দিদিরা এ খবরটা যেন না পান। একলা এ দায়িত্ব নিতে ভালো লাগছে না। একদিন তো টাকা তার হাতেই পড়বে। পড়বার আগে দেখতে হবে যেন জলে না পড়ে, কিন্তু ওর স্বাস্থ্যের কথা তো ভাবতে হবে। অস্বাস্থ্য নানা জাতের আছে, এটা ঠিক কোন জাতের বুঝে উঠতে পারছি নে। এখানে ফিরে এলে হয়তো হাওয়ার বদলে সুস্থ হতে পারেন। ফিরতি প্যাসেজের ব্যবস্থা করে পাঠানো যাক। ফেরবার প্রস্তাবে উর্মি এত যে বেশি বিচলিত হয়ে উঠল, ও নিজে ভাবলে তার কারণ পাছে নীরদের উচ্চ উদ্দেশ্য মাঝখানে বাধা পায়। কাকা বললেন, এবারকার মতো টাকা পাঠাচ্ছি, কিন্তু মনে হচ্ছে এতে ডাক্তারবাবুর স্বাস্থ্য আরও বিগড়ে যাবে। রাধা গোবিন্দ উর্মির অনতিদূর সম্পর্কের আত্মীয়। কাকার কথাটার ইঙ্গিত ওকে বাজল। সন্দেহ হলো মনে। ভাবতে লাগলো, দিদিকে হয়তো বলতে হবে। এদিকে নিজেকে ধাক্কা দিয়ে বারবার প্রশ্ন করছে, যথোচিত দুঃখ হচ্ছে না কেন? এই সময়ে শর্মিলার রোগটা নিয়ে ভাবনা ধরিয়ে দিয়েছে। ভাইয়ের কথা মনে পড়িয়ে ভয় লাগিয়ে দেয়। নানা ডাক্তার লাগলো নানা দিক থেকে ব্যাধির আবাস গুহাটা খুঁজে বের করতে।
শর্মিলা ক্লান্ত হাসি হেসে বললে, সিআইডিদের হাতে অপরাধী যাবে ফসকে, খোঁচা খেয়ে মরবে নিরপরাধ। শশাঙ্ক চিন্তিত মুখে বললে, দেহটার খানা তল্লাশি চলুক শাস্ত্রমতেই, কিন্তু খোঁচাটা কিছুতেই নয়। এই সময়টাতেই শশাঙ্কর হাতে দুটো ভারী কাজ এসেছিল। একটা গঙ্গার ধারে পাটকলে, আর একটা টালিগঞ্জের দিকে মিরপুরের জমিদারের নূতন বাগান বাড়িতে। পাটকলের কুলিবস্তির কাজটা শেষ করে দেবার মেয়াদ ছিল 3 মাসের। গোটা কতক টিউবওয়েলের কাজ ছিল নানা জায়গায়। শশাঙ্কর একটুও ফুরসরত ছিল না। শর্মিলার ব্যামোটা নিয়ে প্রায়ই তাকে আটকা পড়তে হয়, অথচ উৎকণ্ঠা থাকে কাজের জন্যে। এতদিন ওদের বিবাহ হয়েছে, কিন্তু এমন কোনো ব্যামো শর্মিলার হয়নি যা নিয়ে শশাঙ্ককে কখনো বিশেষ করে ভাবতে হয়েছে। তাই এবারকার এই রোগটার উদ্বেগে ছেলে মানুষের মতো ছটফট করছে ওর মন। কাজ কামাই করে ঘুরে ফিরে বিছানার কাছে নিরুপায় ভাবে এসে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়, জিজ্ঞাসা করে, কেমন আছো? শর্মিলা উত্তর দেয়, তুমি মিথ্যে ভেবো না, আমি ভালোই আছি। সেটা বিশ্বাস্য নয়, কিন্তু বিশ্বাস করতে একান্ত ইচ্ছা বলেই শশাঙ্ক অবিলম্বে বিশ্বাস করে ছুটি পায়। শশাঙ্ক বললে, ঢেঙ্কানলের রাজার একটা বড় কাজ আমার হাতে এসেছে। প্ল্যানটা নিয়ে দেওয়ানের সঙ্গে আলাপ করতে হবে। যত শীঘ্র পারি ফিরে আসব, ডাক্তার আসবার আগেই। শর্মিলা অনুযোগ করে বলে, আমার মাথার দিব্যি রইল, তাড়াতাড়ি করে কাজ নষ্ট করতে পারবে না। বুঝতে পারছি ওদের দেশে তোমার যাবার দরকার আছে, নিশ্চয়ই যেও, না গেলে আমি ভালো থাকব না। আমাকে দেখবার লোক ঢের আছে। প্রকাণ্ড একটা ঐশ্বর্য গড়ে তোলবার সংকল্প দিনরাত জাগছে শশাঙ্কের মনে। তার আকর্ষণ ঐশ্বর্যে নয়, বড়ত্বে। বড় কিছু গড়ে তুলতেই পুরুষের দায়িত্ব। অর্থ জিনিসটাকে তুচ্ছ বলে অবজ্ঞা করা চলে তখনই যখন তাতে দিনপাত হয় মাত্র। যখন তার চূড়াকে সমুচ্চ করে তোলা যায়, তখনই সর্বসাধারণে তাকে শ্রদ্ধা করে। উপকার পায় বলে নয়, তার বড়ত্ব দেখাটাতেই চিত্তস্ফূর্তি। শর্মিলার শিওরে বসে শশাঙ্কের মনে যখন উদ্বেগ চলছে, সেই মুহূর্তে সে না ভেবে থাকতে পারে না তার কাজের সৃষ্টিতে অনিষ্টের আশঙ্কা ঘটছে কোনখানে। শর্মিলা জানে শশাঙ্কের এই ভাবনা কৃপণের ভাবনা নয়, নিজের অবস্থার নিম্নতল হতে জয় স্তম্ভ ঊর্ধ্বে গেঁথে তোলবার জন্যে পুরস্কারের ভাবনা। শশাঙ্কের এই গৌরবে শর্মিলা গৌরবান্বিত। তাই স্বামী যে ওর রোগের সেবা নিয়ে কাজে ঢিল দেবে, এ তার পক্ষে সুখের হলেও ভালোই লাগে না। ওকে বারবার ফিরে পাঠায় তার কাজে। এদিকে নিজের কর্তব্য নিয়ে শর্মিলার উৎকণ্ঠার সীমা নেই। সে রইল বিছানায় পড়ে, ঠাকুর চাকররা কি কাণ্ড করছে কে জানে। মনে সন্দেহ নেই যে রান্নায় ঘি দিচ্ছে খারাপ। নাবার ঘরে যথাসময়ে গরম জল দিতে ভুলেছে। বিছানার চাদর বদল করা হয়নি। নর্দমাগুলোতে মেথরের ঝাঁটা নিয়মিত পড়ছে না। ওদিকে ধোবার বাড়ির কাপড় ফর্দ মিলিয়ে বুঝে না নিলে কিরকম উলটপালট হয় সে তো জানাই আছে। থাকতে পারে না, লুকিয়ে বিছানা ছেড়ে তদন্ত করতে যায়। বেদনা বেড়ে ওঠে, জ্বর যায় চড়ে। ডাক্তার ভেবে পায় না এ কি হলো। অবশেষে উর্মিলাকে তার দিদি ডেকে পাঠালে, বললে, কিছুদিন তোর কলেজ থাক, আমার সংসারটাকে রক্ষা কর বোন, নইলে নিশ্চিন্ত হয়ে মরতে পারছি নে।
এই ইতিহাসটা যাঁরা পড়ছেন এই জায়গাটাতে এসে মুচকি হেসে বলবেন, বুঝেছি। বুঝতে অত্যন্ত বেশি বুদ্ধির দরকার হয় না। যা ঘটবার তাই ঘটে, আর তাই যথেষ্ট। এমনও মনে করবার হেতু নেই ভাগ্যের খেলা চলবে তাসের কাগজ গোপন করে শর্মিলারই চোখে ধুলো দিয়ে। দিদির সেবা করতে চলেছি বলে উর্মির মনে খুব একটা উৎসাহ হলো। এই কর্তব্যের খাতিরে অন্য সমস্ত কাজকে সরিয়ে রাখতেই হবে, উপায় নেই। তাছাড়া এই শুশ্রূষার কাজটা ওর ভাবিকালের ডাক্তারি কাজের সংলগ্ন, এ তর্কও তার মনে এসেছে। ঘটা করে একটা চামড়া বাঁধানো নোট বই নিলে তার মধ্যে রোগের দৈনিক জোয়ার ভাঁটার পরিমাণটাকে রেখাঙ্কিত করবার ছক কাটা আছে। ডাক্তার পাছে অনভিজ্ঞ বলে অবজ্ঞা করে, এজন্যে স্থির করলে দিদির রোগ সম্বন্ধে যেখানে যা পাওয়া যায় পড়ে নেবে। ওর এমএসসি পরীক্ষার বিষয় শরীরতত্ত্ব, এই জন্যে রোগতত্ত্বের পরিভাষিক বুঝতে ওর কষ্ট হবে না। অর্থাৎ দিদির সেবার উপলক্ষে ওর কর্তব্য সূত্রে যে ছিন্ন হবে না, বরঞ্চ আরও বেশি একান্ত মনে কঠিনতর চেষ্টায় তারই অনুসরণ করা হবে, এ কথাটা মনে নিশ্চিত করে নিয়ে ওর পড়বার বই আর খাতাপত্র ব্যাগে পুরে ভবানীপুরের বাড়িতে এসে উপস্থিত হলো। দিদির ব্যামোটা নিয়ে রোগতত্ত্ব সম্বন্ধে মোটা বইটা নাড়াচাড়া করবার সুযোগ ঘটল না, কেননা বিশেষজ্ঞরাও রোগের সংজ্ঞা নির্ণয় করতে পারলে না। উর্মি ভাবলে সে শাসনকর্তার কাজ পেয়েছে, তাই সে গম্ভীর মুখে দিদিকে বললে, ডাক্তারের কথা যাতে খাটে তাই দেখবার ভার আমার উপর। আমার কথা কিন্তু মেনে চলতে হবে, আমি তোমাকে বলে রাখছি। দিদি ওর দায়িত্বের আড়ম্বর দেখে হেসে বললে, তাই তো, হঠাৎ এত গম্ভীর হতে শিখলে কোন গুরুর কাছে? নতুন দীক্ষা বলেই এত বেশি উৎসাহ। আমারই কথা মেনে চলবি বলেই তোকে আমি ডেকেছি। তোর হাসপাতাল তো এখনো তৈরি হয়নি, আমার ঘরকন্না তৈরি হয়েই আছে। আপাতত সেই ভারটা নে, তোর দিদি একটু ছুটি পাক। রোগশয্যার কাছ থেকে উর্মিকে জোর করেই দিদি সরিয়ে দিলে। আজ দিদির গৃহরাজ্যে প্রতিনিধির পদ ওর। সেখানে অরাজকতা ঘটছে, আজ তার প্রতিবিধান চাই। এই সংসারের সর্বোচ্চ শিখরে একটিমাত্র যে পুরুষ বিরাজ করছেন, তাঁর সেবায় সামান্য কোনো ত্রুটি না হয়, এই মহৎ উদ্দেশ্যে সম্পূর্ণ ত্যাগ স্বীকার এই ঘরের ছোট বড় সমস্ত অধিবাসীর একটিমাত্র সাধনার বিষয়। মানুষটি নিরতিশয় নিরুপায় এবং দেহযাত্রা নির্বাহে শোচনীয়ভাবে অকর্মণ্য। এই সংস্কার কোনো মতেই শর্মিলার মন থেকে ঘুচতে চায় না। হাসিও পায়, অথচ মনটা স্নেহসিক্ত হয়ে ওঠে যখন দেখে চুরুটের আগুনে ভদ্রলোকের আস্তিন খানিকটা পুড়েছে, অথচ লক্ষ্যই নেই। ভোরবেলায় মুখ ধুয়ে শোবার ঘরের কোণের কলটা খুলে রেখে ইঞ্জিনিয়ার কাজের তাড়ায় দৌড় দিয়েছে বাইরে। ফিরে এসে দেখে মেজে জলে থই থই করছে, নষ্ট হয়ে গেল কার্পেটটা। এই জায়গায় কলটা বসাবার সময়ে গোড়াতেই আপত্তি করেছিল শর্মিলা। জানতো এই পুরুষটির হাতে বিছানার অদূরে ওই কোণটাতে প্রতিদিন জলে স্থলে একটা পঙ্কিল অনাসৃষ্টি বাঁধবে। কিন্তু মস্ত ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক সুবিধার দোহাই দিয়ে যত রকম অসুবিধে জটিল করে তুলতেই ওর উৎসাহ। খামোখা কি মাথায় এলো একবার, নিজের সম্পূর্ণ অরিজিনাল প্ল্যানে একটা স্টোভ বানিয়ে বসল। তার এদিকে দরজা,
ওদিকে দরজা, এদিকে একটা চোং, ওদিকে আরেকটা। একদিকে আগুনের অপব্যয়হীন উদ্দীপন, আরেক দিকে ঢালু পথে ছায়ের নিঃশেষে অধপতন। তারপরে সেকবার, ভাজবার, সিদ্ধ করবার জল গরমের নানা আকারের খোপখাপ, গহ্বর কলকৌশল। কলটাকে উৎসাহের ভঙ্গিতে ও ভাষাতেই মেনে নিতে হয়েছিল, ব্যবহারের জন্যে নয়, শান্তি ও সদ্ভাব রক্ষার জন্যে। প্রাপ্তবয়স্ক শিশুদের এই খেলা, বাধা দিলে অনর্থ বাধে, অথচ দুদিনেই ভুলে যায়। চিরদিনের বাঁধা ব্যবস্থায় মন যায় না, উদ্ভট একটা কিছু সৃষ্টি করে। আর স্ত্রীদের দায়িত্ব হচ্ছে মুখে ওদের মতে সায় দেওয়া এবং কাজে নিজের মতে চলা। এই স্বামী পালনের দায় এতদিন আনন্দে বহন করে এসেছে শর্মিলা। কতকাল তো কাটল, নিজেকে বিবর্জিত করে শশাঙ্কের জগৎকে শর্মিলা কল্পনাই করতে পারে না। আজ ভয় হচ্ছে মৃত্যুর দূত এসে জগৎ আর জগৎদাত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় বুঝিবা। এমনকি ওর আশঙ্কা যে মৃত্যুর পরেও শশাঙ্কের দৈহিক অযত্ন শর্মিলার বিদেহী আত্মাকে শান্তিহীন করে রাখবে। ভাগ্যে উর্মিলা ছিল, সেও ওর মতো শান্ত নয়, তবু ওর হয়ে কাজকর্ম চালিয়ে নিচ্ছে। সে কাজও তো মেয়েদের হাতের কাজ। ওই স্নিগ্ধ হাতের স্পর্শ না থাকলে পুরুষদের প্রতিদিনের জীবনের প্রয়োজনে রস থাকে না যে, সমস্তই যে কিরকম শ্রীহীন হয়ে যায়। তাই উর্মি যখন তার সুন্দর হাতে ছুরি নিয়ে আপেলের খোসা ছাড়িয়ে কেটে কেটে রাখে, কমলা লেবুর কোয়াগুলিকে গুছিয়ে রাখে সাদা পাথরের থালার এক পাশে, বেদানা ভেঙে তার দানাগুলিকে যত্ন করে সাজিয়ে দেয়, তখন শর্মিলা তার বোনের মধ্যে যেন নিজেকেই উপলব্ধি করে। বিছানায় শুয়ে শুয়ে তাকে সর্বদাই কাজের ফরমাশ করছে। ওর সিগারেট কেসটা ভরে দে না উর্মি, দেখছিস নে ময়লা রুমালটা বদলাবার খেয়াল নেই। ওই দেখ, জুতোটা সিমেন্টে বালিতে জমে নিরেট হয়ে গেছে, বেহারাকে সাফ করতে হুকুম করবে তার হুঁশ নেই। বালিশের ওয়্যারগুলো বদলে দে না ভাই, ফেলে দে ওই ছেঁড়া কাগজগুলো ঝুড়ির মধ্যে। একবার আপিস ঘরটা দেখে আসিস তো উর্মি, আমি নিশ্চয়ই বলছি ওর ক্যাশবাক্সের চাবিটা ডেস্কের উপর ফেলে রেখে বেরিয়ে গেছে। ফুলকপির চারাগুলি তুলে পোঁতবার সময় হলো মনে থাকে যেন। মালিককে বলিস গোলাপের ডালগুলো ছেঁটে দিতে। ওই দেখ, কোটের পিঠেতে চুন লেগেছে, এত তাড়া কিসের, একটু দাঁড়াও না উর্মি, দে তো বোন বুরুষ করে। উর্মি বই পড়া মেয়ে, কাজ করা মেয়ে নয়, তবু ভারী মজা লাগে। যে কড়া নিয়মের মধ্যে সে ছিল, তার থেকে বেরিয়ে এসে কাজকর্ম সমস্তই ওর কাছে অনিয়মের মতোই ঠেকছে। এই সংসারের কর্মধারার ভিতরে ভিতরে যে উদ্বেগ আছে, সাধনা আছে, সে তো ওর মনে নেই। সেই চিন্তার সূত্রটি আছে ওর দিদির মধ্যে। তাই ওর কাছে এ কাজগুলো খেলা, এরকম ছুটি উদ্দেশ্য বিবর্জিত উদ্যোগ। ও যেখানে এতদিন ছিল, এ তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র জগৎ। এখানে ওর সম্মুখে কোনো লক্ষ্য তর্জনী তুলে নেই, অথচ দিনগুলো কাজ দিয়ে পূর্ণ। সে কাজ বিচিত্র, ভুল ত্রুটি হয় তার জন্যে কঠিন জবাবদিহি নেই। যদি বা দিদি একটু তিরস্কার করতে চেষ্টা করে, শশাঙ্ক হেসে উড়িয়ে দেয়, যেন উর্মির ভুলটাতেই বিশেষ একটা রস আছে। বস্তুত আজকাল ওদের ঘরকন্নাতে দায়িত্বের গাম্ভীর্য চলে গেছে, ভুল চুকে কিছু আসে যায় না, এমন একটা আলগা অবস্থা ঘটেছে।
এইটাই শশাঙ্কের কাছে ভারী আরামের ও কৌতুকের। মনে হচ্ছে যেন পিকনিক চলছে। আর উর্মি যে কিছুতেই চিন্তিত নয়, দুঃখিত নয়, লজ্জিত নয়, সব তাতেই উচ্ছ্বসিত। এতে শশাঙ্কের নিজের মন থেকে তার গুরুভার কর্মের পীড়নকে লঘু করে দেয়। কাজ শেষ হলেই, এমনকি না হলেও, বাড়িতে ফিরে আসবার জন্যে ওর মন উৎসুক হয়ে ওঠে। এ কথা মানতেই হবে, উর্মি কাজে পটু নয়। তবু একটা জিনিস লক্ষ্য করে দেখা গেল, কাজ দিয়ে না হোক, নিজেকে দিয়েই এ বাড়ির অনেক দিনের মস্ত একটা অভাব পূরণ করেছে। সেই ভাবটা ঠিক যে কি, তা নির্দিষ্ট ভাষায় বলা যায় না। তাই শশাঙ্ক যখন বাড়িতে আসে, তখন সেখানকার হাওয়ায় খেলানো একটা ছুটির হিল্লোল অনুভব করে। সেই ছুটি কেবল ঘরের সেবায় নয়, কেবল অবকাশ মাত্রে নয়, তার একটা রসময় স্বরূপ আছে। বস্তুত উর্মির নিজের ছুটির আনন্দ এখানকার সমস্ত শূন্যকে পূর্ণ করেছে, দিনরাত্রিকে চঞ্চল করে রেখেছে। সেই নিরন্তর চাঞ্চল্য কর্মক্লান্ত শশাঙ্কের রক্তকে দোলায়িত করে তোলে। অপর পক্ষে শশাঙ্ক উর্মিকে নিয়ে আনন্দিত। সেই প্রত্যক্ষ উপলব্ধিই উর্মিকে আনন্দ দেয়। এতকাল সেই সুখটাই উর্মি পায়নি। সে যে আপনার অস্তিত্ব মাত্র দিয়ে কাউকে খুশি করতে পারে, এ তথ্যটি অনেকদিন তার কাছে চাপা পড়েছিল। এতেই তার যথার্থ গৌরব হানি হয়েছিল। শশাঙ্কের খাওয়া পড়া অভ্যাস মতো চলছে কিনা, ঠিক সময়ে ঠিক জিনিসের যোগান হলো কিনা, সেটা এ বাড়ির প্রভুর মনে গৌণ হয়েছে আজ। অমনিতেই অকারণেই আছে প্রসন্ন। শর্মিলাকে সে বলে, তুমি খুঁটিনাটি নিয়ে অত ব্যস্ত হচ্ছ কেন? অভ্যাসের একটু হেরফের হলে তো অসুবিধে হয় না, সে তো ভালোই লাগে। শশাঙ্কের মনটা এখন জোয়ার ভাটার মাঝখানকার নদীর মতো। কাজের বেগটা থমথমে হয়ে এসেছে। একটু কোনো দেরিতেই বা বাধাতেই মুশকিল হবে, লোকসান হবে, এমনতর উদ্বেগের কথা সদা সর্বদা শোনা যায় না। সেরকম কিছু প্রকাশ হলে উর্মি তার গাম্ভীর্য ভেঙে দেয়, হেসে ওঠে, মুখের ভাবখানা দেখে বলে, আজ তোমার জুজু এসেছিল বুঝি? সেই সবুজ পালনেই পড়া কোন দেশি দালাল ভয় দেখিয়ে গেছে বুঝি? শশাঙ্ক বিস্মিত হয়ে বলে, তুমি তাকে জানলে কি করে? আমি তাকে খুব চিনি। তুমি সেদিন বেরিয়ে গিয়েছিলে, ও একলা বারান্দায় বসেছিল, আমিই তাকে নানা কথা বলে ভুলিয়ে রেখেছিলুম। তার বাড়ি বিকানিয়রে, তার স্ত্রী মরেছে মশারিতে আগুন লেগে, আর একটা বিয়ের সন্ধানে আছে। তাহলে এখন থেকে হিসেব করে সে রোজ আসবে, যখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। যতদিন স্ত্রীর ঠিকানা না মেলে, ততদিন তার স্বপ্নটা জমবে। আমাকে বলে, যেও, ওর কাছ থেকে কি কাজ আদায় করতে হবে। ভাব দেখে বোধ হয় আমি পারব। আজকাল শশাঙ্কের মুনাফার খাতায় ৯৯-এর ওপারে যে মোটা অঙ্কগুলো চলত অবস্থায়, তারা মাঝে মাঝে একটু সবুর করে সেটাতে ব্যস্ত হয়ে উঠবার মতো চাঞ্চল্য দেখায় না। সন্ধ্যাবেলায় রেডিওর কাছে কান পাতবার জন্যে শশাঙ্ক মজুমদারের উৎসাহ এতকাল অনভিব্যক্ত ছিল। আজকাল উর্মি যখন তাকে টেনে আনে, তখন ব্যাপারটাকে তুচ্ছ এবং সময়টাকে ব্যর্থ মনে হয় না। এরোপ্লেন ওড়া দেখবার জন্যে একদিন ভোরবেলা দমদম পর্যন্ত যেতে হলো। বৈজ্ঞানিক কৌতূহল তার প্রধান আকর্ষণ নয়। নিউ মার্কেটে শপিং করতে এই তার প্রথম হাতে খড়ি। এর আগে শর্মিলা মাঝে মাঝে
মাছ মাংস ফলমূল শাকসবজি কিনতে যেত সেখানে। সে জানতো এ কাজটা বিশেষভাবে তারই বিভাগের। এখানে শশাঙ্ক যে তার সহযোগিতা করবে এমন কথা সে কখনো মনেও করেনি, ইচ্ছেও করেনি। কিন্তু উর্মি তো কিনতে যায় না, কেবল জিনিসপত্র উল্টে পাল্টে দেখে বেড়ায়, ঘেঁটে বেড়ায়, দর করে। শশাঙ্ক যদি কিনে দিতে চায়, তার টাকার ব্যাগটা কেড়ে নিয়ে নিজের ব্যাগে হাজতে রাখে। শশাঙ্কর কাজের দরদ উর্মি একটুও বোঝে না। কখনো কখনো অত্যন্ত বাধা দেওয়ায় শশাঙ্কর কাছে তিরস্কার পেয়েছে। তার ফল এমন শোকাবহ হয়েছিল যে তার শোচনীয়তা অপসারণ করবার জন্যে শশাঙ্ককে দ্বিগুণ সময় দিতে হয়েছে। একদিকে উর্মির চোখে বাষ্প সঞ্চার, অন্যদিকে অপরিহার্য কাজের তাড়া। তাই সংকটে পড়ে অবশেষে বাড়ির বাইরে চেম্বারেই ওর সমস্ত কাজকর্ম সেরে আসতে চেষ্টা করে। কিন্তু অপরাহ্ন পেরুলেই সেখানে থাকা দুঃসহ হয়ে ওঠে। কোনো কারণে যেদিন বিশেষ দেরি করে, সেদিন উর্মির অভিমান দুর্বেদ্য মৌনের অন্তরালে দুর্বিভব হয়ে ওঠে। এই রুদ্ধ অশ্রুতে কুহেলিকাচ্ছন্ন অভিমানটা ভিতরে ভিতরে শশাঙ্ককে আনন্দ দেয়। ভালো মানুষটির মতো বলে, উর্মি, কথা কইবে না, এ সত্যাগ্রহ রক্ষা করাই উচিত, কিন্তু দোহাই ধর্ম, খেলবে না এমন পন্থ ছিল না। তারপরে টেনিস ব্যাট হাতে করে চলে আসে। খেলায় শশাঙ্ক জিতের কাছাকাছি এসে ইচ্ছে করেই হারে। নষ্ট সময়ের জন্যে আবার পরের দিন সকালে উঠেই অনুতাপ করতে হয়। কোনো একটা ছুটির দিনে বিকেল বেলায় শশাঙ্ক যখন ডান হাতে লাল নীল পেন্সিল নিয়ে বা আঙুলগুলো দিয়ে অকারণে চুল উস্কো খুস্কো করতে করতে আপিসের ডেস্কে বসে কোনো একটা দুঃসাধ্য কাজের উপর ঝুঁকে পড়েছে, উর্মি এসে বলে, তোমার সেই দালালের সঙ্গে ঠিক করেছি আজ আমাকে পরেশনাথের মন্দির দেখাতে নিয়ে যাবে। চলো আমার সঙ্গে লক্ষ্মীটি। শশাঙ্ক মিনতি করে বলে, না ভাই, আজ না, এখন আমার উঠবার জো নেই। কাজের গুরুত্বে উর্মি একটুও ভয় পায় না। বলে, অবলা রমণীকে অরক্ষিত অবস্থায় সবুজ পাগড়িধারীর হাতে সমর্পণ করে দিতে সংকোচ নেই। এই বুঝি তোমার শিবলরি? শেষকালে ওর টানাটানিতে শশাঙ্ক কাজ ফেলে যায় মোটর হাঁকিয়ে। এই রকম উৎপাত চলছে টের পেলে শর্মিলা বিষম বিরক্ত হয়। কেননা ওর মতে পুরুষের সাধনার ক্ষেত্রে মেয়েদের অনধিকার প্রবেশ কোনো মতেই মার্জনীয় নয়। উর্মিকে শর্মিলা বরাবর ছেলে মানুষ বলেই জেনেছে। আজও সেই ধারণা ওর মনে আছে। তা হোক, তাই বলে আপিস ঘর তো ছেলে খেলার জায়গা নয়। তাই উর্মিকে ডেকে যথেষ্ট কঠিনভাবেই তিরস্কার করে। সে তিরস্কারের নিশ্চিত ফল হতে পারত, কিন্তু স্ত্রীর ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনে শশাঙ্ক স্বয়ং দরজার বাইরে এসে দাঁড়িয়ে উর্মিকে আশ্বাস দিয়ে চোখ টিপতে থাকে। তাসের প্যাক দেখিয়ে ইশারা করে, ভাবখানা এই যে, চলে এসো, আপিস ঘরে বসে তোমাকে পোকার খেলা শেখাবো। এখন খেলার সময় একেবারেই নয়, এবং খেলবার কথা মনে আনবারও সময় ও অভিপ্রায় ওর ছিল না। কিন্তু দিদির কঠোর ভর্ৎসনায় উর্মির মনে বেদনা লাগছে। এটা তাকে যেন উর্মির চেয়েও বেশি বাজে। ও নিজেই তাকে অনুনয়, এমনকি ঈষৎ তিরস্কার করে কাজের ক্ষেত্র থেকে সরিয়ে রাখতে পারত। কিন্তু শর্মিলা যে এই নিয়ে উর্মিকে শাসন করবে, এইটে সহ্য করা ওর পক্ষে বড় কঠিন। শর্মিলা শশাঙ্ককে ডেকে বলে, তুমি ওর সব আবদার এমন করে শুনলে চলবে কেন? সময় নেই, অসময় নেই,
তোমার কাজের লোকসান হয় যে। শশাঙ্ক বলে, আহা, ছেলে মানুষ, এখানে ওর সঙ্গী নেই কেউ, একটু খেলাধুলা না পেলে বাঁচবে কেন? এই তো গেল নানা প্রকার ছেলে মানুষই। ওদিকে শশাঙ্ক যখন বাড়ি তৈরির প্ল্যান নিয়ে পড়ে, ও তার পাশে চৌকি টেনে নিয়ে এসে বলে, বুঝিয়ে দাও। সহজেই বোঝে, গাণিতিক নিয়মগুলো জটিল ঠেকে না। শশাঙ্ক ভারী খুশি হয়ে উঠে ওকে প্রবলেম দেয়, ও কষে নিয়ে আসে। জুট কোম্পানির স্টিম লঞ্চে শশাঙ্ক কাজ তদন্ত করতে যায়। ও ধরে বসে, আমিও যাব। শুধু তাই নয়, মাপঝোঁকের হিসাব নিয়ে তর্ক করে। শশাঙ্ক পুলকিত হয়ে ওঠে। ভরপুর কবিত্বর চেয়ে এর রস বেশি। এখন তাই চেম্বারে কাজ যখন বাড়িতে নিয়ে আসে, তা নিয়ে ওর মনে আশঙ্কা থাকে না। লাইন টানা, আঁক কষার কাজে তার সঙ্গী জুটেছে। উর্মিকে পাশে নিয়ে বুঝিয়ে বুঝিয়ে কাজ এগোয়। খুব দ্রুত বেগে এগোয় না বটে, কিন্তু সময়ের দীর্ঘতাকে সার্থক মনে হয়। এইখানটাতে শর্মিলাকে রীতিমতো ধাক্কা দেয়। উর্মির ছেলে মানুষই সে বোঝে। তার গৃহিণীপনার ত্রুটিও সস্নেহে সহ্য করে, কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে স্বামীর সঙ্গে স্ত্রী বুদ্ধির দূরত্বকে স্বয়ং অনিবার্য বলে মেনে নিয়েছিল। সেখানে উর্মির অবাধে গতিবিধি ওর একটুও ভালো লাগে না। ওটা নিতান্তই স্পর্ধা। আপন আপন সীমা মেনে চলাকেই গীতা বলেন স্বধর্ম। মনে মনে অত্যন্ত অধীর হয়ে একদিন ওকে জিজ্ঞাসা করলে, আচ্ছা উর্মি, তোর কি ওইসব আঁকা জোখা, আঁকা কষা, ট্রেস করা সত্যিই ভালো লাগে? আমার ভারী ভালো লাগে দিদি। শর্মিলা অবিশ্বাসের সুরে বললে, হ্যাঁ, ভালো লাগে। ওকে খুশি করবার জন্যই দেখাস যেন ভালো লাগে। না হয় তাই হলো। খাওয়ানো পরানো সেবা যত্নে শশাঙ্ককে খুশি করাটা তো শর্মিলার মনোপুত, কিন্তু এই জাতের খুশিটা ওর নিজের খুশির জাতের সঙ্গে মেলে না। শশাঙ্ককে বারবার ডেকে বলে, ওকে নিয়ে সময় নষ্ট করো কেন? ওতে যে তোমার কাজের ক্ষতি হয়। ও ছেলে মানুষ, এসব কি বুঝবে? শশাঙ্ক বলে, আমার চেয়ে কম বোঝে না। মনে করে এই প্রশংসায় দিদিকে বুঝি আনন্দ দেওয়াই হলো। নির্বোধ। নিজের কাজের গৌরবে শশাঙ্ক যখন আপন স্ত্রীর প্রতি মনোযোগকে খাটো করেছিল, তখন শর্মিলা সেটা যে শুধু অগত্যা মেনে নিয়েছিল তা নয়, তাতে সে গর্ববোধ করত। তাই ইদানিং আপন সেবাপরায়ণ হৃদয়ের দাবি অনেক পরিমাণেই কমিয়ে এনেছে। ও বলতো, পুরুষ মানুষ রাজার জাত, দুঃসাধ্য কর্মের অধিকার ওদের নিয়তই প্রশস্ত করতে হবে, নইলে তারা মেয়েদের চেয়েও নিচু হয়ে যায়। কেননা মেয়েরা আপন স্বাভাবিক মাধুর্যে ভালোবাসার জন্মগত ঐশ্বর্যে সংসারে প্রতিদিন আপন আসনকে সহজেই সার্থক করে। কিন্তু পুরুষের নিজেকে সার্থক করতে হয় প্রত্যহ যুদ্ধের দ্বারা। সেকালে রাজারা বিনা প্রয়োজনেই রাজ্য বিস্তার করতে বেরোত। রাজ্য লাভের জন্য নয়, নূতন করে পৌরষের গৌরব প্রমাণের জন্যে। এ গৌরবে মেয়েরা যেন বাধা না দেয়। শর্মিলা বাধা দেয়নি। ইচ্ছা করেই শশাঙ্ককে তার লক্ষ্য সাধনায় সম্পূর্ণ পথ ছেড়ে দিয়েছে। এক সময় তাকে ওর সেবা জালে জড়িয়ে ফেলেছিল। মনে দুঃখ পেলেও সেই জালকে ক্রমশ খর্ব করে এনেছে। এখনো সেবা যথেষ্ট করে, অদৃশ্যে, নেপথ্যে। হায় রে, আজ ওর স্বামীর একই পরাভব দিনে দিনে প্রকাশ হয়ে পড়ছে। রোগ শয্যা থেকে সব ও দেখতে পায় না, কিন্তু যথেষ্ট আভাস পায়।
শশাঙ্কের মুখ দেখলেই বুঝতে পারে সে যেন সর্বদাই কেমন আবিষ্ট হয়ে আছে। ওই একরত্তি মেয়েটা এসে অল্প এই কদিনেই এত বড় সাধনার আসন থেকে ওই কর্ম কঠিন পুরুষকে বিচলিত করে দিল। আজ স্বামীর অশ্রদ্ধেয়তা শর্মিলাকে রোগের বেদনার চেয়েও বেশি করে বাঁধছে। শশাঙ্কের আহার বিহার বেশবাসের চিরাচরিত ব্যবস্থায় নানা রকম ত্রুটি হচ্ছে সন্দেহ নেই। যে পথ্যটা তার বিশেষ রুচিকর সেটাই খাবার সময় হঠাৎ দেখা যায় অবর্তমান। তার কৈফিয়ত মেলে, কিন্তু কোনো কৈফিয়তকে এ সংসার এতদিন আমল দেয়নি। এসব অনবধানতা ছিল অমার্জনীয়, কঠোর শাসনের যোগ্য। সেই বিধিবদ্ধ সংসারে আজ এত বড় যুগান্তর ঘটেছে যে গুরুতর ত্রুটিগুলোও প্রহসনের মতো হয়ে উঠল। দোষ দেবে কাকে? দিদির নির্দেশ মতো উর্মি যখন রান্নাঘরে বেতের মোড়ার উপর বসে পাক প্রণালীর পরিচালনা কার্যে নিযুক্ত, সঙ্গে সঙ্গে পাচক ঠাকুরনের পূর্বজীবনের বিবরণগুলির পর্যালোচনাও চলেছে। এমন সময় শশাঙ্ক হঠাৎ এসে বলে, ওসব এখন থাক। কেন? কি করতে হবে? আমার এবেলা ছুটি আছে, চলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিল্ডিংটা দেখব। ওটার গোমর দেখলে হাসি পায়, কেন তোমাকে বুঝিয়ে দেব। এত বড় প্রলোভনে কর্তব্যে ফাঁকি দিতে উর্মির মনও তৎক্ষণাৎ চঞ্চল হয়ে ওঠে। শর্মিলা জানে পাকশালা থেকে তার সহোদরার অন্তর্ধানে আহার্যের উৎকর্ষ সাধনে কোনো ব্যত্যয় ঘটবে না। তবু স্নিগ্ধ হৃদয়ের যতটুকু শশাঙ্কের আরামকে অলঙ্কৃত করে, কিন্তু আরামের কথা তুলে কি হবে যখন প্রতিদিনই স্পষ্টই দেখা যাচ্ছে আরামটা সামান্য হয়ে গেছে, স্বামী হয়েছে খুশি। এই দিক থেকে শর্মিলার মনে এলো অশান্তি। রোগশয্যায় এপাশ ওপাশ ফিরতে ফিরতে নিজেকে বারবার করে বলছে, মরবার আগে ওই কথাটুকু বুঝে গেলুম, আর সবই করেছি, কেবল খুশি করতে পারিনি। ভেবেছিলুম উর্মিলার মধ্যে নিজেকেই দেখতে পাব, কিন্তু ও তো আমি নয়, ও যে সম্পূর্ণ আরেক মেয়ে। জানালার বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে, আমার জায়গা ও নেয়নি, ওর জায়গা আমি নিতে পারবো না। আমি চলে গেলে ক্ষতি হবে, কিন্তু ও চলে গেলে সব শূন্য হবে। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল শীতের দিন আসছে, গরম কাপড়গুলো রোদ্দুরে দেওয়া চাই। উর্মি তখন শশাঙ্কের সঙ্গে পিং পং খেলছিল, ডেকে পাঠালে, বললে, উর্মি, এই নে চাবি, গরম কাপড়গুলো ছাদের উপর মেলে দেগে। উর্মি আলমারিতে চাবি সবেমাত্র লাগিয়েছে, এমন সময় শশাঙ্ক এসে বললে, ওসব পরে হবে, ঢের সময় আছে, খেলাটা শেষ করে যাও। কিন্তু দিদি? আচ্ছা, দিদির কাছে ছুটি নিয়ে আসছি। দিদি ছুটি দিলে সেই সঙ্গে বড় একটা দীর্ঘশ্বাস পড়ল। দাসীকে ডেকে বললে, দে তো আমার মাথায় ঠান্ডা জলের পটি। এই ছিল উপন্যাস দুই বোন এর তৃতীয় পর্ব। অন্তিম পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।